তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তাই আমি তোমাদের জন্য 2019 সালের মার্ভেলের তরফ থেকে এভেঞ্জার মুভির পার্ট 2 এভেঞ্জার দ্য এন্ড গেম নামে এক মুভির পার্ট নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, এই মুভিতে একটু টাইম ট্রাভেলের কিছু সিন আছে। তাই এই মুভির কাহিনীটা বুঝতে হলে আমার আগে একটি ভিডিও বানানো আছে, তাই তুমি আগে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর বন্ধুরা, এই মুভিটা ভালো রকম বোঝার জন্য তোমাদেরকে এই ভিডিওটা বিনা স্কিপ করে দেখলেই ভালো হয়। তো বন্ধুরা, এই মুভির কাহিনীটা একটু বড় হবে, তাই বেশি দেরি না করে এই মুভির কাহিনীতে যাওয়া যাক। তো মুভির শুরুর দিকে আমরা ওই থেনোসকে দেখতে পারি। সে ওই মনির ধারক গঙ্গোলেটের সাহায্যে ওই অ্যাভেঞ্জারদের মেরে বেড়াতে থাকে। এরপর ওই ক্যাপ্টেন আমেরিকা যখন ওই থেনোসকে মারতে আসে, তখনই ওই থেনোস ওই ক্যাপ্টেন আমেরিকাকে মেরে ওখানেই বেহুশ করে দেয়। এরপর ওই থেনোস ওই ডক্টর স্ট্রেঞ্জের টাইম স্টোন দিয়ে ওই ভিজানের মাথার মণিটাকে জুড়ে নেয়। আর সে ওই মণিটাকে ভিজানের মাথা থেকে বের করে ওই মণিটাকে তার ওই মনির গঙ্গোলেটে ফিট করে নেয়। তখনই ওখানে ওই থোর চলে আসে, আর সে তার ওই কুলারিটা দিয়ে ওই থেনোসের উপরে মারে, যার ফলে ওই কুলারিটা থেনোসের বুকে গেঁথে যায়। আর তখনই থোর এসে ওই থেনোসকে তার ওই কুলারিটা দিয়ে তাকে মারতে লাগে। তখনই থেনোস থোরকে বলে তাকে তার ওই ব্রেনটে মারা উচিত ছিল। এই বলে থেনোস ওই মনির গঙ্গোলেট দিয়ে সে তার চুটকি বাজিয়ে সে ওই মনির স্ন্যাপ করে দেয়, আর থেনোস ওখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে ওই ক্যাপ্টেন দেখে ওই সোলজার বাকি ধুলো হয়ে ওখানেই মারা যায়। আর ওই বাকান্ডার সেনারাও সব এইভাবে মরতে থাকে, আর ওই ব্ল্যাক প্যান্থার এইভাবে ডাস্টু বা ধুলো হয়ে ওখানেই মারা যায়। এরপর এইদিকে ওই গ্রুটও মরতে থাকে, আর ওই গুরুও ওখানে মারা যায়। আর তখনই একটু পরেই ওই ফেলকান ওখানেই মারা যায়, আর তার সাথে সাথে ওই ওন্ডাও ওখানে মারা যায়। এরপর আমরা ওই টাইটান গ্রহটাকে দেখতে পারি, যেখানে ওই মেনটা সেও এইভাবেই মারা যায়। আর কিছুক্ষণ পরে ওই কোয়েল ও মারা যায় ওখানে, আর তার সাথে সাথে ওই ডক্টর অ্যাস্ট্রেঞ্জও ওখানে মারা যায়। আর তখনই ওই পিটার মানে স্পাইডারম্যান ও ওখানে ওই সেম ভাবেই ডাস্টু বা ধুলো হয়ে ওখানে মারা যায়। আর আমরা আবার ওই পৃথিবীতে ওই ক্যাপ্টেনের সাথে সাথে তার কিছু অ্যাভেঞ্জারের টিমদের দেখতে পারি, আর তারা বুঝতে পেরে যায় যে ওই থেনোস তার ওই মনির গঙ্গোলেটের সাহায্যে ওই মনির স্ন্যাপ করে সে এই পুরো ব্রহ্মাণ্ডের পুরো আর্ধেক পপুলেশনকে এই ধুলোর ডাস্ট বানিয়ে সবাইকে মেরে দিয়েছে। এরপর আমরা 6-7 দিনের পরের সিন দেখতে পারি, যেখানে ওই হোকাই তার মেয়ে ওই লোডাকে ওই তীর ধনুকের কামান্ড শেখাছিল। তখনই আমরা ওই হোকাইয়ের পুরো ফ্যামিলিটাকে দেখতে পারি। এরপর ওই লোডা যখন সে তার ওই তীরটা গাছে মেরে সে যখন তার ওই তীরটা নিতে যাবে, তখনই ওই হোকাই দেখে ওই লোডা হঠাৎ হাওতেই ধুলো হয়ে মিশে যায়। আর সে পিছনে তাকালে সে তার ওই পুরো ফ্যামিলিটাকে দেখতে পায় না। তখনই ওই হোকাই তার ফ্যামিলিটাকে খুঁজতে লাগে। আর এই হোকাইয়ের ফ্যামিলি ওই হাওয়াতে মিশে যাওয়ার কারণ হলো ওই থেনোস যেই তার ওই মনির স্ন্যাপটা করে দিয়েছিল, তাই সেই মনির স্ন্যাপের ইফেক্টটা এখনেও থেকে গেছে। এরপর আমরা ওই কুইলের ওই শিপে ওই আমরা আয়রন ম্যান মানে ওই টনিকে দেখতে পারি, আর তার সাথে সাথে আমরা ওই থেনোসের মেয়ে ওই নেবুলাকে দেখতে পারি। এরপর টনি ওই তার আয়রন ম্যান হেলমেটটাকে অন করে সে ওই তার অজিব পেপারের জন্য মেসেজ রেকর্ড করতে লাগে। আর ওই টনি পেপারকে বলে ওই থেনোসের ওই মনির স্ন্যাপের পর থেকে তারা এই মহা আকাশে পুরো 22 দিন ধরে তারা এই মহাকাশে এই রকেটে ভেসে আছে, আর এই রকেট শিপের ফিউলটাও শেষ হয়ে যাবে, যার ফলে কিছু দিনের মধ্যেই এই শিপের ভিতরের অক্সিজেন শেষ হয়ে যাবে, যার ফলে আমি হয়তো কয়েক দিনের মধ্যেই মারা যেতে পারি। আর সে পেপারকে বলে সে যদি এই থেনোসের স্ন্যাপে যদি বেঁচে গেছে, তাহলে সে যেন ওই টনির ব্যাপারে বেশি চিন্তা না করে, আর সে পেপারকে বলে সে তাকে অনেক ভালোবাসে। এই বলে টনি তার ওই হেলমেটের রেকর্ডিংটা বন্ধ করে সে ওখানেই শুয়ে পড়ে। আর তখনই ওখানে ওই নেবুলা চলে আসে, আর সে টনিকে তুলে তার শ্বাস যাতে চলতে থাকে তার জন্য সে ওই টনিকে ওই সিপির সামনের সিটে বসিয়ে দেয়। আর কিছুক্ষণ পরেই টনির ফেসে লাইট পড়তে থাকে, যার ফলে টনির তখনই ওখানে চোখ খুলে যায়। আর সে দেখে তার দিকে অনেক তেজিতে এক লাইট অনেক জোরে আসতে থাকে। এরপর ওই লাইটটা টনির কাছে আসলে সে দেখে ওইটা ওই ক্যাপ্টেন মার্ভেল হয়। এরপর আমরা ওই পৃথিবীতে ওই ক্যাপ্টেনকে দেখতে পারি। তখনই তারা ওই তার টিম আর ওই পেপারকে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখে ওই ক্যাপ্টেন মার্ভেল ওই টনিদের নিয়ে এখানে চলে এসেছে। এরপর ক্যাপ্টেন ওই টনিকে ওই শিপের থেকে না বালালে ওই টনি ওই ক্যাপ্টেনকে বলে সে ওই থেনোসকে হারাতে পারেনি। তখনই ওই পেপারে এসে ওই টনিকে নিয়ে ওই অ্যাভেঞ্জারের হেডকোয়ার্টারে চলে আসে। তখনই ওই ক্যাপ্টেন ওই টনিকে বলতে লাগে ওই থেনোস সে ওই মনির স্ন্যাপ করে এই পৃথিবীর অর্ধেক পপুলেশনকে মেরে দিয়েছে, যার ফলে সারা দেশের সরকার ছিন্নভিন্ন হয়ে গেছে, আর ওই থেনোসকে এখন কোথাও পাওয়া যাচ্ছে না।
তখনই ক্যাপ্টেন টনিকে বলে সে তো ওই থ্যানোসের সাথে লড়েছিল, তাই ওই থ্যানোস কি তার ব্যাপারে কিছু ক্লু দিয়েছিল। তখনই ক্যাপ্টেনকে টনি বলে তাকে ওই থ্যানোস তাকে সেমন কিছু জানায়নি। আর সে ক্যাপ্টেনকে বলে ওই থ্যানোসের সাথে সে তাকে লড়াই হয়েছিল, আমি তো তার সামনে 2 মিনিটও টিকতে পারিনি। তখনই ক্যাপ্টেন টনির কাছে হেল্প চাইলে টনি ওই ক্যাপ্টেন এর উপরে ভীষণ রেগে যায়। আর সে ওই টনিকে বলে সে যখন বলেছিল সবাইকে যে এই আমাদের এই পৃথিবী গ্রহটাকে রক্ষার জন্য এক সলিড ডিফেন্স ভূম জালের এক সুরক্ষা কবচ বানায়, তখন তুমি আর তোমার ওই সরকার আমাকে এতে কোনো সাহায্য করেনি। আর আমার কাছে এখন ওই থ্যানোসকে হারাতে আমার কাছে কোনো প্ল্যান নেই। আর যদি কোনো সময় ওই থ্যানোস আবার এই পৃথিবীতে হামলা করে দেয় তাহলে তুমি এই আমার আয়রন ম্যানের শুটের এই আরকে রিয়েক্টরটা তোমার শরীরে লাগিয়ে তুমি ওই থ্যানোসকে হারাতে চলে যাবে। এছাড়া আমার কাছে কোনো হেল্পের রাস্তাই নেই। এই বলে টনি ওখানে বেহুশ হয়ে যায়। এরপর ওই অ্যাভেঞ্জারের টিমরা ওই টনির শরীর ঠিক হওয়ার জন্য তাকে ওই বেডে রেস্ট করতে দিয়ে দেয়। এরপর ওই ক্যাপ্টেন মার্ভেল সবাইকে ওই টনির খেয়াল রাখতে বলে সে ওই একলাই ওই থ্যানোসকে মারতে যাওয়ার কথা বলতে লাগে। তখনই ওই নেবুলা তাকে বলে ওই থ্যানোস এই ব্রহ্মাণ্ডের সঠিক কোথায় আছে জানলে তো তাকে মারবে। আর তাদের সবাইকে বলে আমাদের ওই থ্যানোসকে মারতে গেলে আমাদের ওই থ্যানোসের সঠিক লোকেশনটা জানতে হবে। তখনই ওই রকেট সবাইকে বলে কিছুদিন আগে এই পৃথিবীতে থ্যানোস যেই ওই মনির স্নাপটা করেছিল, যার ফলে এই ব্রহ্মাণ্ডে একটা বেব বা ঢেউয়ের সৃষ্টি হয়। আর কিছুদিন পরেই এই মোরাক প্ল্যানেটে আবার এই বেবে এর সৃষ্টি হয়। আর আমার মনে হয় ওই থ্যানোস এখন এই মোরাক প্ল্যানেটে হতে পারে। তখনই ক্যাপ্টেন মার্ভেল আবার সে একলাই ওই থ্যানোসকে মারার কথা বলতে লাগে। তখনই ব্রুস বলে এটা একার দ্বারা সম্ভব নয়। তখনই ওই রোডি ক্যাপ্টেন মার্ভেলকে বলে এখানে যারা হয়েছে তারা সবাই সুপার হিরো, আর তোমার যদি এতই লড়াই করার শোক তাহলে তুমি এতদিন কোথায় ছিল। তখনই ওই ক্যাপ্টেন মার্ভেল সবাইকে বলে এই ব্রহ্মাণ্ডে এই পৃথিবীর মতো আরও অনেক প্ল্যানেট আছে, আর তাদের কপালে তোমাদের মতো এই অ্যাভেঞ্জার হিরোরা নেই। আর এই কথাগুলো সব ওই থোর বসে বসে সব শুনতে থাকে। আর সে ওই ক্যাপ্টেন মার্ভেলের শক্তি টেস্ট নেওয়ার জন্য সে তার কাছে এসে সে তার ওই থম স্টোন ব্রেকার কুলারিটা ডাকে। আর সেটা ওই ক্যাপ্টেন মার্ভেলের একদম পাশ দিয়ে চলে আসে, কিন্তু সে তার জায়গা থেকে এক চুলেও নড়ে না, যার ফলে ওই থোর বুঝতে পেরে যায় যে এই মেয়েটি অনেক সাহসী আছে। এরপর ওই ক্যাপ্টেন মার্ভেলের সাথে ওই অ্যাভেঞ্জাররা মিলে ওই মোরেক নামে ওই গ্রহে ওই তাদের শিপ নিয়ে ওই থ্যানোসকে মারতে যেতে লাগে। আর তারা ওই তাদের শিপ নিয়ে ওই মোরেক প্ল্যানেটের কাছে চলে আসে। তখনই ওই নাতাশাদের ওই ক্যাপ্টেন মার্ভেল তাদেরকে এই শিপে একটু অপেক্ষা করতে বলে সে ওই থ্যানোসকে দেখতে চলে যায়। আর একটু পরেই ওই ক্যাপ্টেন মার্ভেল ফিরে আসলে সে ওই ক্যাপ্টেনদেরকে বলে ওই থ্যানোস একলা আছে আর তার সাথে কোনো তার আর্মি নেই। এরপর ওই মোরাক প্ল্যানেটে আমরা ওই থ্যানোসকে একলা দেখতে পারি, সে তার জন্য কিছু খাবার বানাতে থাকে। তখনই ওই থ্যানোস সে উপরের দিকে তাকালে ওই ক্যাপ্টেন মার্ভেলও তার উপরে হামলা করে দেয় আর তার গোলাটাকে জোরে কষে ধরে নেয়। তখনই আবার ওই থোর এসে সে ওই থ্যানোসের ওই মণির ধারক হাতটা কেটে দেয়। আর সেখানে ওই রকেট এসে দেখে ওই মণির মধ্যে একটাও মণি নেই। তখনই ওই ক্যাপ্টেন ওখানে চলে আসে আর সে থ্যানোসকে ওই মণিগুলোর কথা জিজ্ঞাসা করতে লাগে। তখনই ওই থ্যানোস সবাইকে বলে ওই ব্রহ্মাণ্ডটাকে ব্যালেন্স করার জন্য সে ওই মণির ব্যবহার করেছিল, আর এখন তার ওই মণির কোনো দরকার ছিল না, তাই সে ওই মণিগুলোকে আবার স্ন্যাপ করে ওই মণিগুলোকে নষ্ট করে দিয়েছে। আর এটা শুনে ওই থোর অনেক রেগে যায় আর সে ওই তার কুলারিটা দিয়ে তার গোলা কেটে দেয়। এরপর ওই ক্যাপ্টেনদের ওই মণিগুলো হাত লাগে না, যার ফলে তারা আবার নিরাশা হয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা ওই 5 বছরের সিন দেখতে পাই, যেখানে এক স্টেডিয়ামে ওই ক্যাপ্টেন ওই সারা দেশের সরকারের লোকের সাথে কথা বলতে থাকে। আর ওই ক্যাপ্টেন সবাইকে বলতে থাকে এই থ্যানোস এই পৃথিবীতে যা তাভাই বাঁচিয়েছে, যার ফলে এই পৃথিবীর সারা দেশের সরকার পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর তাদেরকে বলে আমাদের এখন সবাইকে একসাথে হয়ে এই সব কিছু ঠিক করতে হবে। এরপর আমরা ওই শহরের এক কারখানার ভিতরে আমরা ওই মিস্টার হ্যাংক পিং এর ওই গাড়িটা দেখতে পারি, যেখানে ওই একটা ইঁদুর সে ওই গাড়ির এক কোটিউম টেনেলের মেশিনের সুইচ দাবিয়ে সে ওই মেশিনটাকে চালু করে দেয়। তখনই ওই অ্যান্টম্যান ওই কোনটিউম মেশিন থেকে হঠাৎ বেরিয়ে চলে আসে আর সে বেরিয়ে এসে ওই কারখানার গার্ডের কাছে হেল্প চাইলে ওই গার্ড তাকে ছেড়ে দেয়। এরপর ওই এসকোর্ট তার ওই শহরের গ্রামে বাড়িতে চলে আসলে সে ওই বাড়িগুলোকে একদম খালি দেখতে পায়। তখনই সে একটা বাচ্চা এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ওই বাচ্চা এসকোর্টকে ওই থ্যানোসের ব্যাপারে সব জানিয়ে দেয়। এরপর এসকোর্ট দৌড়ে তাদের এক পাশের কবরস্থানে চলে আসে, তার মেয়ের সাথে এমন ঘটনা হয়নি তো। এরপর সে ওই ডেড বডির পাঁচিলে ওই তার মেয়ে কেশির নাম দেখতে লাগে, কিন্তু সে তার ওখানে তার ওয়াজিফের নাম খুঁজে পায়।
এরপর সে ওই কেশিকে দেখতে তার ঘরে চলে আসে, আর তখনই ওই কেশি দরজা খুলে ওই এসকোর্টের সাথে মিলে, আর এসকোর্ট তার ওই মেয়ের সাথে মিলে অনেক খুশি হয় আর তাকে গলায় জড়িয়ে ধরে। এরপর আমরা এই দিকে নাতাশাকে দেখতে পারি। সেখানে ওই ক্যাপ্টেন মার্ভেল সবাইকে বলতে লাগে ওই থেনোস যে এই ব্রহ্মাণ্ডে যে তাভাই ছড়িয়েছে তার ওই জিফেক্টটা ওই ব্রহ্মাণ্ডের কিছু প্ল্যান্টে এর আসার রয়েছে, তাই সে এই পৃথিবীতে কয়েক মাস ধরে গায়েব থাকবে। তখনই রবি ওই নাতাশাকে বলে সে কিছুদিন আগে ওই হোকাইকে দেখেছিল, আর ওই হোকাই আগের থেকে অনেক বদলে গেছে, কারণ সে লোকদের সাথে মার কাট করে বেড়াচ্ছে। তখনই নাতাশা ওই রোডিকে ওই হোকাইয়ের লোকেশন খুঁজতে বলে দেয়। আর তখনই ওখানে ওই ক্যাপ্টেন চলে আসে, আর সে ওই নাতাশাকে বলতে লাগে সে ওই হোকাইয়ের ভালো হওয়ার ঠিকানা নিয়ে রাখেনি, আর তাকে ওই হোকাইয়ের ব্যাপারে একটু কম ভাবতে বলে দেয়। তখনই ওই নাতাশা ক্যাপ্টেনকে বলতে লাগে যখন তার কেউ ছিল না তখন ওই হোকাই তার সাথ দিয়েছিল, আর তাকে এই এভেঞ্জার টিমের সাথে মিলিয়েছিল, আর সে এখানে এসে ওই ভালো জিনিসটা জানতে আর শিখতে পেয়েছে। এই বলে তারা ওই হোকাইয়ের কথা বলতে লাগে। তখনই ওখানে তাদের গেটের সামনে ওই এসকোর্ট ওখানে চলে আসে, আর তারা ওই এসকোর্টকে জ্যান্ত দেখে তারা ওই এসকোর্টকে তাদের রুমে নিয়ে চলে আসে। আর এসকোর্ট তাদের ওই কোয়ান্টিউম ফিজিকের ব্যাপারে বোঝাতে লাগে যে ওই থেনোস এই পৃথিবীতে আসার আগে সে অনেক ছোট হলে সে এক কোয়ান্টিউম রিয়েল নামে এক জায়গায় গেছিল, আর এই জায়গাটা একটা ছোট ব্রহ্মাণ্ডের মতো, এখানে যাওয়ার জন্য মানুষকে একদম ছোট হতে হয়। আর সে যখন এই জায়গাটায় গিয়েছিলাম আর আমি এই জায়গাটায় আটকে পড়ি, কিন্তু তারপরেই ওই থেনোস এই পৃথিবীতে এসেছিল, কিন্তু আমি বার হয়েছি ওই থেনোস চলে যাওয়ার পর পুরো 5 বছর পর, কিন্তু আমার জন্য ওটা ছিল 5 ঘন্টার মতো। আর এই কোয়ান্টিউম রিয়েলের জায়গার সময় একটু অন্যরকম ভাবে কাজ করে, তাই আমি ভাবছি আমাদের এমন একটা মেশিন বানানো উচিত যাতে আমরা ওই টাইমে পিছনে গিয়ে যদি ওই থেনোসের আগে ওই মণিগুলো যদি নিয়ে নেয় তাহলে হয়তো আমরা আবার আমাদের সাথীদের ফিরিয়ে আনতে পারবো। এই বলে ওই এসকোর্ট ওই ক্যাপ্টেনকে ওই কোয়ান্টিউম মেশিন বা একটা টাইম মেশিনের তৈরির কথা বলতে লাগে, আর তারা এই ব্যাপার নিয়ে ওই টনির কাছে যাওয়ার কথা বলতে লাগে। এরপর আমরা ওই টনিকে দেখতে পারি, আর এই 5 বছর কেটে যাওয়ার জন্য টনির এখন একটা মেয়ে আছে। এরপর টনি তার মেয়েকে ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য সে ওই তার মেয়েকে খুঁজতে থাকে। তখনই তার মেয়ে বেরিয়ে চলে আসে। তখনই টনি তার মেয়েকে নিয়ে যেয়েই ওই তাদের ঘরে যেতে যাবে, যেই তখনই টনি দেখে ওখানে ওই ক্যাপ্টেনরা ওখানে চলে এসেছে। এরপর ওই ক্যাপ্টেনরা ওই টনির ঘুরে চলে আসে, আর ক্যাপ্টেন টনিকে ওই টাইম মেশিনের ব্যাপারে বলে, আর তারা ওই মণিটাকে পাওয়ার জন্য তারা ওই টনিকে ওই সময়ের পিছনে অতীতে যাওয়ার কথা বলতে লাগে। তখনই টনি তাদের বলে এই সময় যাত্রা করার জন্য এই টাইম মেশিন বানানো এটা কোনো মুখের কথা না, আর তোমরা যদিও বা এই মেশিনটাকে বানিয়ে ফেলে কিন্তু তোমরা ওই সময়ের সঠিক পেছনে সঠিকভাবে যাতায়াত করতে পারবে না, আর তোমরা ওই সময়ের পিছনে গিয়ে আটকে থাকবে। এই বলে টনি এদের এই টাইম মেশিনটা বানাতে তাদের কোনো হেল্প করবে না বলে দেয়। তখনই ওই এস্টোর টনিকে বলে আমি জানি তুমি তোমার ওই পরিবারের জন্য ভয় পাচ্ছ, কিন্তু আমাদের কাছে ওই সব ফ্যামিলিদের ফিরিয়ে আনার একটা মৌকা এসেছে, আর তুমি এতে বারণ করে দিচ্ছ। তখনই টনি সবাইকে বলে আমি আগেই অনেক কিছু হারিয়ে ফেলেছি, আর এখন আমি আমার ফ্যামিলিকে হারাতে চাই না। এই বলে টনি সবাইকে যেতে বলে দেয়। এরপর ওই এস্টোর্ক ওই ক্যাপ্টেনকে বলতে লাগে ওই টনি তো আমাদের এই প্ল্যানে বারণ করে দিয়েছে, আমরা এবার কার কাছে যাব। তখনই ওই ক্যাপ্টেন তাকে বলে বড় কাজের জন্য বড় মাথা চাই। এই বলে ক্যাপ্টেন ওই ব্রুসের কাছে যাওয়ার কথা বলতে লাগে। এরপর তারা ওই ব্রুসের কাছে চলে আসে, আর তারা ওই ব্রুসকে দেখে অবাক হলে তাদের ব্রুস বলতে লাগে সে এই হাল্কের পিছনে কয়েক 18 মাস ধরে রিসার্চ করছিল। এরপর সে ওই হাল্কের শরীর আর ওই ব্রেনের দিমাগটা জুড়ে দেয়, আর ওই মিশনটা সফল হয়, আর সে এখন তাদের সামনে আছে। তখনই আবার ওই নাতাশারা এই ব্রুসকে এই টাইম মেশিনের ব্যাপারে বলতে লাগে, আর তাকে এই টাইম মেশিনটা তৈরির কথা বলতে লাগে। তখনই ওই ব্রুস তাদের বলে তার পক্ষে এই মেশিনটা বানানো সম্ভব নয়। তখনই নাতাশা তাকে বলে কেন সম্ভব নয়, তুমি যদি ওই হাল্ক আর ওই ব্রুসকে একসাথে করতে পারো তাহলে তুমিও এই টাইম মেশিনটা বানাতে পারো। এরপর ওই ব্রুস ওই কথা শুনে সে ওই টাইম মেশিনটা বানাতে সে রাজি হয়ে যায়। এরপর আমরা ওই টনিকে দেখতে পারি, আর সে যখন ওই তার কিচেনে কাজ করতে থাকে তখন ওই টনি ওই পিটারের ছবিটা দেখতে পায়। তখনই ওই টনির ওই পিটারের কথা মনে পড়তে লাগে, আর সে ওই পিটারকে ফিরিয়ে আনার জন্য সে এক মরভিয়াস পার্টি ফর্মুলা দিয়ে সে একটা ওই টাইম জিপিএস বানাতে লাগে।
আর সে ওই টাইম ট্রাভেলের জন্য ওই টাইম জিপিএসটা বানাতে থাকে। আর সে একটু পরেই ওই টাইম জিপিএস মেশিনটা বানিয়ে ফেলে। তখনই এটা করতে তার মেয়ে তাকে দেখে ফেলে। আর তখনই টনি তার মেয়েকে একথা তার মাকে মানে ওই পেপারকে বলতে বারণ করে। এরপর টনি তার মেয়েকে নিয়ে তার ঘুমানোর রুমে নিয়ে চলে আসে আর তাকে ঘুমাতে বলে টনি ওই পেপারের কাছে চলে যায়। আর সে ওই পেপারকে বলে সে ওই টাইম মেশিনের জন্য ওই টাইম জিপিএসটা তৈরি করে ফেলেছে। তখনই পেপার ওই টনিকে বলে তুমি যদি ওই বাকি হারিয়ে যায় তোমার সাথীদের ফিরিয়ে আনতে চায় তাহলে তুমি যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। এরপর আমরা ওই অ্যাভেঞ্জারের হেডকোয়ার্টারটাকে দেখতে পারি যেখানে ওই এসকর্ট ওই তার কোনটিউম মেশিনের ভ্যান গাড়িটা নিয়ে এখানে চলে এসেছে। আর ব্রুস ওই গাড়িটার সাহায্যে এক টাইম মেশিন বানিয়ে নেয়। আর সে ওই এসকর্টকে রেডি হতে বলে দেয়। তখনই ওই এসকর্ট অনেক ছোট হয়ে ওই গাড়ির ভিতরে ঢুকে যায়। আর সে যখন টাইমের পিছনে যেতে আবার ওই মেশিনের ভিতরে ঢুকে যায় তখনই সে আবার অনেক বড় হয়ে যায় আর সে আবার একটু পরেই অনেক ছোট হয়ে যায়। এরপর ব্রুস তাকে কোনো রকমে আবার তাকে ওই এসকর্টকে ফিরিয়ে আনে। আর এটা দেখে ওই ক্যাপ্টেন বুঝতে পেরে যায় তারা ওই টাইম মেশিনটা তো বানিয়ে ফেলেছে কিন্তু তারা সঠিকভাবে এখনো ওই সময়ের পিছনে গিয়ে তারা ওই সময় যাত্রাটা করতে পারছে না। তখনই ওখানে ক্যাপ্টেন দেখে টনি তার গাড়ি নিয়ে খুব জোরে তার কাছে আসতে চলেছে। আর টনি তার গাড়ি নিয়ে ওই ক্যাপ্টেনের কাছে চলে আসে। আর সে ওই ক্যাপ্টেনকে বলতে লাগে তোমার ওই লোক সে ওই টাইমের পিছনে যায়নি বরং ওই টাইম এসকর্টের শরীর থেকে আর পার হয়ে গেছে। এই জন্য আমি এই টাইম ডিভাইসটা বানিয়েছি যাতে আমরা সঠিকভাবে ওই সময় যাত্রাটা করতে পারি। এরপর টনি তার ওই গাড়ির ডিক্কি থেকে ক্যাপ্টেনের ওই শিল্ড বের করে আর ওই শিল্ডটাকে ওই ক্যাপ্টেনকে দিয়ে দেয় আর সে সব তাদের টিম মেম্বারদের একসাথে হতে বলে দেয়। এরপর এই দিকে রকেট তার শিপ নিয়ে ওই ব্রুসকে নিতে চলে আসে। আর সে ওই ব্রুসকে নিয়ে ওই থোটকে আনতে তারা ওই নিউ এসগারিয়ান এলাকার দিকে বাড়তে লাগে। আর তারা ওই নিউ এসগারিয়ান এলাকার কাছে চলে আসে। আর তখনই তারা ওই ফেলকারির সাথে মিলে। তখনই ওই ফেলকারি তাদের বলতে থাকে ওই থোড আগে থেকে অনেক বদলে গেছে আর সে এখন সারাফ খেয়ে তার রুমেই পড়ে থাকে। এরপর রকেটরা মিলে ওই থোডকে আনতে চলে যায় আর তারা ওই থোডকে খুঁজতে থাকে। তখনই ওই থোড ওই ব্রুসদের দেখে অনেক খুশি হয় আর সে ওই রকেটকে গোলায় মেলাতে থাকে। আর তখনই ওই রকেটরা ওই থোরকে দেখে অনেক অবাক হয় কারণ ওই থোর আগে থেকে অনেক বদলে গেছে আর সে অনেক মোটা হয়ে গেছে। এরপর ওই ব্রুস ওই থোরকে ওই থ্যানোসের কথা শোনালে সে ভীষণ রেগে যায় আর সে ব্রুসকে ওই থ্যানোসের কোনো কথা এখানে বলতে না করে দেয়। তখনই ওই ব্রুস ওই থোরের কাছে সে হেল্প চাইতে লাগে ওই তাদের বাকি সাথীদের ফিরিয়ে আনার জন্য, কিন্তু ওই থোর ব্রুসদের কোনো হেল্প করবে না বলে তাকে বারণ করে দেয়। তখনই রকেট ওই থোডকে বলে তার ওই শিপে অনেক সারাফের বোতল আছে যার ফলে ওই থোড ওই ব্রুসদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর আমরা ওই টোকিও শহরে আমরা ওই হোকাইকে দেখতে পারি যেখানে সে কয়েক গ্যাংস্টারের লোকদের ধরে মারতে লাগে। তখনই সেখানে ওই গ্যাংয়ের লিডারটা ওখানে চলে আসে আর তখনই ওই হোকাই ওই লোকটাকে মারতে চলে আসে। আর তখনই ওই হোকাই ওই লোকটাকে মারার কথা বলতে লাগলে ওই লোকটা ওই হোকাইয়ের উপরে হামলা করে দেয় আর তারা দুজনা মিলে লড়তে লাগে। তখনই ওই হোকাই তার চাকু দিয়ে ওই লোকটার গলা কেটে আর তার পেটে তার চাকুটা ঢুকিয়ে তাকে মেরে দেয়। তখনই ওখানে ওই নাতাশা চলে আসে আর সে ওই হোকাইকে বলে তুমি এদের মেরে বেড়ালে তোমার ওই ফ্যামিলি আবার ফিরে আসবে না, কিন্তু আমাদের কাছে একটা মৌকা এসেছে আমাদের সাথীদের আবার ফিরিয়ে আনার আর এতে আমাদের তোমার সাহায্য চায়। এই বলে নাতাশা ওই হোকাইকে মানাতে লাগে। এরপর আমরা ওই অ্যাভেঞ্জারের হেডকোয়ার্টার তাকে দেখতে পারি যেখানে ওই টনিরা মিলে ওই কোনটিউম মেশিনটা বা ওই টাইম মেশিনটা বানিয়ে ফেলেছে। এরপর এই দিকে তারা ওই এসকর্টের জন্য ওই টাইম ট্রেভেল শ্যুটটা বানিয়ে ফেলেছে, কিন্তু সে তখনই আবার ছোট হয়ে ওই একটা পিঙ্ক পার্টিকেলটা নষ্ট করে দেয় যার ফলে ওই এসকর্ট ব্রুসদের বলতে লাগে তার দ্বারা এটা হবে না। তখনই ওখানে ওই হোকাই চলে আসে আর সে বলে সে ওই টাইম ট্রেভেল করতে রাজি আছে। এরপর তারা হোকাইকে ওই শ্যুটটা পরিয়ে দেয় আর তাকে ওই টাইম মেশিনের কাছে নিয়ে চলে আসে। তখনই ওই মেশিনটা চালু হয়ে যায় আর হোকাই ওই মেশিনের ভিতরে সে ওই টাইমের পিছনে যেতে লাগে আর সে তার একটা খামারে গিয়ে পৌঁছায়। এরপর হোকাই তার বাড়িতে গেলে সে ওই তার মেয়ের গলার আওয়াজটা শুনতে পায় আর সে যখন ওই গোলার আজাওটা পেয়ে সে যখন তার মেয়ের সাথে দেখা করতে যাবে তখনই সে আবার এই মেশিনের উপরে চলে আসে আর হোকাই তাদেরকে বলে এই মেশিনটা সত্যিকারেই কাজ করে। এরপর ক্যাপ্টেন আর টনি মিলে ওই মণিগুলোকে ওই সময়ের পিছনে মানে তাদের অতীতের সময় গিয়ে ওই সময় মণিগুলো তারা ফিরিয়ে এনে তারা ওই তাদের হারিয়ে যায় সাথীদের ফিরিয়ে আনবে।
এই জন্য টনি ওই থোরকে ওই ভিয়েলেটি স্টোনের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে। তখনই থোর সবাইকে বলে, এই ভিয়েলেটা স্টোনটা আমার পিতা ওই অডিন এখানে এই ভিয়েলেটি স্টোনটা ওই এসগারিয়ান সাম্রাজ্যে এনেছিল, আর আমরা যদি সময়ের পিছনে গিয়ে যদি ওই এসগারিয়ান সাম্রাজ্যে যায় তাহলে আমরা হয়তো ওই ভিয়েলেটি স্টোনটাকে পেতে পারি। এরপর ওই রকেট সবাইকে বলতে লাগে ওই পাওয়ার স্টোনটা ওই তার এক কুইল বলে সাথী ও সেটা এক মোরেক নামে প্ল্যানেটে পেয়েছিল। আর এই দিকে ওই নেবুলা বলে ওই শোলমণিটা ওই থেনোস ওই বরুমির বলে এক জায়গায় পেয়েছিল। তখনই নাতাশা সবাইকে বলে আমরা যদি সঠিক সালে ওই নিউ ইয়র্ক শহরে যেতে পারি তাহলে আমরা বাকি ওই 3টে মণি ওই নিউ ইয়র্ক শহরে পেয়ে যেতে পারি। এরপর ক্যাপ্টেনরা রেডি হয়ে ওই টাইম ট্রাভেল স্যুটটা পরে নেয় আর সে সবাইকে বলতে আমাদের এই মিশনটা হার হালাতে সাকসেস করতে হবে। তখনই ওই রকেট ওই হোকাইকে সে তার ওই শিপটা দেয় ওই বরুমির নামে জায়গায় যেতে যাতে তারা ওই সোল স্টোনটা আনতে পারে। এরপর তারা ওই টাইম মেশিনটা চালু করে তারা সবাই অনেক ছোট হয়ে তারা ওই টাইমের পিছনে যেতে লাগে। এরপর আমাদের 2012 সালের ওই নিউ ইয়র্ক শহরটাকে দেখতে পারি যেখানে ওই থেনোসের লোকের সাথে ওই অ্যাভেঞ্জাররা লড়াই করতে থাকে। তখনই টনিরা ওখানে চলে আসে আর টনিরা ওই অ্যাভেঞ্জারদের দেখে সে বুঝতে পেরে যায় যে তারা টাইমের পিছনে আসেনি, তারা অন্য কোনো টাইম লাইনে চলে এসেছে। এরপর ব্রুস ওখান থেকে সে ওই সময় মণিটাকে নিতে চলে যায় আর সে সেখানে ওই ডক্টর স্টেরেন্সকে পায় না আর সে সেখানে গিয়ে দেখে ওই সময় মণিটা একটা গুরুমায়ের কাছে থাকে। তখনই ওই ব্রুস ওই গুরুমাকে ওই সময় মণিটা চাইলে ওই গুরুমা তাকে ওই মণিটা দিতে বারণ করে দেয়। তখনই ওই ব্রুস ওই গুরুমায়ের কাছ থেকে ওই সময় মণিটা আনতে গেলে ওই গুরুমা তাকে এক ধাক্কায় ওই ব্রুসের শরীর থেকে তার আত্মাটা আলাদা করে দেয়। তখনই ওই ব্রুস ওই গুরু মায়ের কাছে ওই সময় মণিটা চাইতে লাগলে ওই গুরুমা ব্রুসকে বলে তোমাকে যদি আমাদের এই সময় মণিটাকে দিয়ে দেয় তাহলে আমাদের দুনিয়ায় কিছু দিনের জন্য খাতরার সংখ্যা অনেক বেড়ে যাবে, তাহলে তোমাকে এই মণিটা আমি কি করে দিতে পারি। তখনই ব্রুস বলে তাহলে ওই ডক্টর স্টেরেঞ্জ ওই তার সময় মণিটাকে কেন দিয়ে দিয়েছিল, আর আমরা তো আমাদের দুনিয়াটাকে বাঁচিয়ে তোমাদের এই সময় মণিটা তার একটা সঠিক জায়গাতে রেখে দেবে, তাহলে এমন মনে হবে যে তোমাদের দুনিয়াতে থেকে এই মণিটা কোথায় যায়নি। এরপর ওই গুমা ওই ব্রুসের কথা শুনে সে ওই মণিটাকে ওই ব্রুসকে দিয়ে দেয় আর সে ব্রুসকে বলে আমাদের ভবিষ্যৎ এইবার তোমার হাতে। এরপর আমরা ওই 2013 সালের ওই এসগারিয়ান সাম্রাজ্যটাকে দেখতে পারি যেখানে ওই থোডরা ওই ভিয়েলেটি স্টোনটা নিতে এখানে এসেছে। আর তখনই ওই থোডের মারা এই থোডদের দিকে আসতে থাকে আর দেখে থোড তার মাকে দেখে অনেক ঘাবড়ে যায় আর সে ওই রকেটকে বলতে লাগে তার দ্বারা এই মিশনটা হবে না। তখনই রকেট তাকে বলে সে একলা তার ফ্যামিলিকে হারায়নি, ওই সেও তার ফ্যামিলিকেও হারিয়ে। এই বলে রকেট তাকে বলতে লাগে আমরা যদি আমাদের কাজ ঠিক মতো করি তাহলে আমরা ওই বাকি সাথীদের ফিরিয়ে আনতে পারবো। এই বলে রকেট ওই ভিয়েলেটি স্টোনটা আনতে চলে যায় আর এই দিকে ওই থোডের মা থোডের কাছে চলে আসে আর সে ওই থোডকে দেখতে পেয়ে যায়। তখনই ওই থোডের মা থোডকে জিজ্ঞাসা করতে লাগে ওই ভবিষ্যৎ তার ঠিক মতো হজম হয়নি, তাই তার সাথে ওই ভবিষ্যতে কি হয়েছিল সেটা জিজ্ঞাসা করতে লাগে। তখনই থোড তার মাকে ওই থেনোসের পুরো কাহিনীটা শোনাতে থাকে আর এই দিকে আমরা ওই রকেটকে কে দেখতে পারি আর সে ওই জেনির রুমে চলে আসে আর সে ওই জেনিকে তার একটা ডিভাইস দিয়ে বেহুশ করে সে ওখান থেকে ওই রিয়েলিটি স্টোনটা নিয়ে ওখান থেকে পালিয়ে ওই থোডদের কাছে আসতে থাকে আর সে থোডদের কাছে এসে ওই থোডকে বলে আমাদের যাওয়ার টাইম চলে এসেছে। এরপর থোড তার ওই কুলারিটা নিয়ে তারা ওখান থেকে চলে যায়। এরপর এই দিকে আমরা ওই 2014 সালের ওই মোরেক নামের ওই প্ল্যানেটটাকে দেখতে পারি যেখানে ওই নাতাশারা মিলে ওই রোডিকে আর ওই নেবুলাকে ওখানে ল্যান্ড করে তারা ওই বরুমির বলে এক জায়গায় যেতে লাগে। তখনই ওই নেবুলা ওই রোডিকে বলতে লাগে এই 2014 সালে শুধু আমরা দুজন এই মনির খোঁজে আসেনি, আরও 3 জন মতো এই মনির খোঁজ করছে, আর তারা হলো ওই থেনোসের মেয়ে গামুরা আর থেনোস আর সবার শেষে আমি। তখনই আমরা ওই 2000 সালের নেবুলাকে দেখতে পারি সে কিনা ওই ব্রহ্মাণ্ডে কয়েক এলিয়েনদের সাথে লড়ে বেড়াচ্ছে। সেখানে আমরা ওই 2014 সালের গামুরাকেও দেখতে পারি আর তারা দুজন মিলে ওই পাওয়ার স্টোন ব্যাপারে কথা বলতে লাগে। আর তখনই ওখানে ওই 2014 সালের ওই থেনোস ওখানে চলে আসে আর সে তাদেরকে বাকি স্টোনগুলিকে খোঁজ করতে বলে দেয়। তখনই ওই নেবুলার আর ওই রোডির সাথে এখন ওই মনি নিতে এসেছে ওই নেবুলার স্মৃতিগুলো একসাথে কানেক্ট হয়ে যায়, যার ফলে ওই থেনোসরা ওই নেবুলার আর রোডির ছবি গুলো দেখতে পায়।
আর এটা দেখে ওই থেনোসের সন্দেহ হলে ওই থেনোস ওই গামারাকে ওই নেবুলাকে ধরে ওই থেনোসের শিপে নিয়ে যাওয়ার কথা বলতে থাকে আর তাকে ওই গামুরা ধরে ওই থেনোসের শিপে নিয়ে চলে আসে। এরপর থেনোস ওই নেবুলার মাথায় ওই এক ডিভাইস জুড়ে সে ওই তার এলিয়েন লোক এবিমিমিশনকে ওই নেবুলার মেমোরিতে কি আছে সেটা দেখবার জন্য তাকে ওই নেবুলার প্রতিবিন্দুগুলো দেখাতে বলে। তখনই থেনোসরা ওই এভেনঞ্জারের পুরো টিমটাকে দেখতে পায় আর সে ওই এভেনঞ্জারদের পুরো প্ল্যানটাকে জেনে নেয়। আর সে ওই গামুরাদের বলতে লাগে, আমি ভবিষ্যতে সব মণিগুলোকে হাসিল করে নিয়েছিলাম আর আমি এই ব্রহ্মাণ্ডে ওই মণিগুলো দিয়ে এই ব্রহ্মাণ্ডে ব্লেন্স করে ফেলেছিলাম, কিন্তু ওই এভেনঞ্জার ওই পৃথিবীর লোকেরা আমার এই কর্মটাকে আবার উল্টাতে যাচ্ছে আর আমি এটা কোনো মতেই হতে দেব না। এই বলে সে তার এই শিপটাকে ওই বর্মির নামে ওই জায়গায় নিয়ে যেতে বলে দেয়। এরপর এই দিকে আমরা ওই 2000 সালের ওই কুইলকে দেখতে পারি আর তার উপরে ওই রোডিরা নজর রাখতে লাগে, কারণ ওই কুইলের কাছে একটা ডিভাইস আছে যেটা কিনা ওই পাওয়ার স্টোনের ওই ঘোরের গেটের চাবি। এরপর তখনই ওই রোডি ওই কুইলকে বেহুশ করে তার কাছ থেকে ওই ডিভাইসটা নিয়ে ওই মনির ঘোরের দরজাটা খুলে ফেলে। এরপর তারা ওই দরজাটা খুলে ওই পাওয়ার স্টোনের কাছে চলে আসে। তখনই ওই নেবুলা ওই পাওয়ার স্টোনটা ওই ডিফেন্স জাল থেকে ওই পাওয়ার স্টোনের বোলটা বের করে নেয় আর সেটাকে ওই রোডিকে দিয়ে দেয়। তখনই রোডিরা ওখান থেকে যেতে লাগলে ওই রোডি তো ওখান থেকে চলে যায়, কিন্তু কোনো কারণে ওই নেবুলা যেতে পারে না আর সে ওই 2014 সালের ওই নেবুলাকে দেখতে পায় আর সে বুঝতে পেরে যায় যে এই থেনোস এখানে খুব শীঘ্রই আসতে চলেছে। তাই জন্য সে দৌড়ে গিয়ে ওই শিপের টেলিফোনের সাহায্যে ওই এভেনঞ্জারের টিমের কাছে হেল্প চায়, কিন্তু সে কোনো সাহায্য পায় না। আর তখনই ওখানে ওই থেনোসের শিপটা চলে আসে আর সে ওই নেবুলাকে ধরে নেয়। এরপর আমরা আবার ওই 2012 নিউইয়র্ক শহর ওই অ্যাভেঞ্জারদের ওই বিল্ডিংটাকে দেখতে পেতে পারি, যেখানে ওই টনি ওই অ্যাভেঞ্জারদের উপরে নজর রাখতে থাকে আর সে ওই ক্যাপ্টেনকে এখানে তাড়াতাড়ি করে এখানে চলে আসতে বলে। আর তখনই ওই অ্যাভেঞ্জারদের ওই অ্যান্টম্যান আর ওই টনি তাদের নজর রাখতে থাকে। তখনই ওই শিল্ডের লোকগুলো ওখানে চলে আসে, তারা ওই টেশারেট মানে ওই স্পেস মনিটাকে নিতে আর ওই এক ফুল ছাড়ির মতো বেপেনটা নিতে যার মধ্যে ওই স্মৃতি স্টোনটা আছে। এরপর টনি ওই অ্যান্টম্যানকে বলে সে ওই টনির শরীরের ভিতরে ঢুকে যেতে, এই বলে সে ওই অ্যান্টম্যানকে তার আঙ্গুল দিয়ে মারে আর ওই অ্যান্টম্যান ওই টনির শরীর ভিতরে ঢুকে যায়। এরপর ওই এভেনঞ্জাররা ওই টেশারেটটা নিয়ে তারা ওই লিফটে করে নামতে থাকে আর তারা নিচে নেমে চলে আসে। আর এই দিকে ওই টনি তখনই একটা পুলিশের ড্রেস পরে নেয় আর সে ওই অ্যান্টম্যানকে তার ওই আর্ক রিয়েক্টরটা ডিফিউজ করতে বলে আর ওই অ্যান্টম্যান অনেক ছোট হয়ে ওই আর্ক রিয়েক্টরের ভিতরে ঢুকে পড়ে। তখনই ওখানে ওই শহরের ডিফেন্স মিনিস্টার চলে আসে আর সে ওই লোকিকে আর ওই টেশারেটটা তার কাছে জমা দিয়ে দিতে বলে, কিন্তু ওই অ্যাভেঞ্জাররা এতে রাজি হয় না। তখনই ওই টনি তার ফিউজটাকে এখনই ডিফিউজ করে দিতে বলে দেয় আর অ্যান্টম্যান ওই ফিউজটা খুলে দিলে তখনই টনির হঠাৎ হার্ট অ্যাটাক হয় আর টনি নিচে পড়ে যায়। আর এই দিকে ওই ফিউচারের টনি ওই টেশারেটের সুটকেসটা নিয়ে ওই সিঁড়ির দিকে যেতে থাকে আর এই দিকে ওই সিঁড়ি দিয়ে ওই হাল্ক নিচে এসে ওই টনিকে এক ধাক্কা মারে, যার ফলে ওই টেশারেটটা নিচে পড়ে ওই লোকির কাছে চলে আসে আর ওই লোকি ওই টেশারেটটা নিয়ে ওখান থেকে চলে যায়। আর এই দিকে ওই থোড ওই টনিকে ঠিক করে দেয় আর তারা দেখে ওই টেশারেটটা এখানে নেয়। এরপর এই দিকে আমরা ওই ক্যাপ্টেনকে ওই শিল্ডের লোকের কাছে ওই ফুল ঝাড়ির হাতিয়ারের মতো সেটাকে ক্যাপ্টেন নিতে চলে আসে আর ওই শিল্ডের লোকরা জানে না যে ওই ক্যাপ্টেন ফিউচার থেকে এসেছে আর সে তাদের ব্যাপারে সব জানে। আর তখনই ক্যাপ্টেন সে তাদের বলে সে ওই হাইড্রার লোক, এই বলে ক্যাপ্টেন ওই হাইড্রার লোকদের ঠকিয়ে ওই হাতিয়ারটা নিয়ে চলে যায় আর সে ওই তার অপোজিট এই টাইম লাইনের ক্যাপ্টেনের কাছে চলে আসে আর ওই ক্যাপ্টেন এই ক্যাপ্টেনকে লোকি মনে করতে লাগে আর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর তারা দুজন নিজেদের মধ্যে লড়তে লাগে। তখনই তারা পা পিছলে ওখানকার কাঁচ ভেঙে সোজা নিচে এসে পড়ে আর ওই ক্যাপ্টেন এই ক্যাপ্টেনকে গোলা টিপে মারতে লাগে। তখনই ওই ক্যাপ্টেন ওই তার পাশে থাকা ওই লাঠি হাতিয়ারটা দিয়ে তাকে বেহুশ করে দেয় আর সে সেখান থেকে ওই টনিদের কাছে চলে আসে আর এসকোর্ট ওই ক্যাপ্টেনকে বলে আমাদের এই প্ল্যান সঠিকভাবে কাজ করছিল, কিন্তু ওই হাল্ক এসে সব গড়বড় করে দিয়েছে। তখনই ক্যাপ্টেন বলে তাদের কাছে আর কোনো রাস্তা আছে। তখনই টনি তাদের বলে আমাদের এক পুরনো শিল্ডের মিলিটারি ক্যাম্পে যেতে হবে, যেখানে আমরা ওই টেশারেটটা আর ওই হেংপিনের ওই পিন পার্টিকেলটা পেতে পারি, যেটার সাহায্যে আমরা আবার ফিরে আসতে পারবো। তখনই তারা ওই হাতিয়ারটাকে ওই এসকোকেটকে নিয়ে যেতে বলে তারা ওই আবার ওই মিলিটারি শিল্ডের ওই টাইমে চলে যায়।
এরপর আমরা ওই মিলিটারি ক্যাম্পে ওই টনিদের দেখতে পারি, আর টনি তার ওই চশমা দিয়ে ওই ক্যাম্পের আন্ডারগ্রাউন্ডটা স্ক্যান করে নেয়, আর তারা বুঝতে পেরে যায় যে ওই ট্রেজারটা তারা এখানে পেতে পারে, যার ফলে তারা ওই আন্ডারগ্রাউন্ডের ভিতরে চলে যায়। আর ওই টনি ওই রুমে এসে সে আবার তার চশমা দিয়ে স্ক্যান করে ওই ট্রেজারের পাতা লাগিয়ে নেয়, আর সে ওই ট্রেজারটা সে ওখান থেকে বার করে নেয়। তখনই তার বাবা তাকে দেখে নেয়, কিন্তু ওই টাইম লাইনের হেরফের হওয়ার জন্য টুনির বাবা টুনিকে চিনতে পারে না, আর টুনি ওখানে বেঁচে যায়। আর তারা ওই আন্ডারগ্রাউন্ড থেকে বাইরে বের হতে লাগে, আর তারা ওখান থেকে বেরিয়ে চলে আসে। তখনই ওই টুনি তার বাবাকে ধন্যবাদ জানায়, কারণ তার বাবা এই দেশের জন্য অনেক কিছু করেছে। এরপর ওই টুনির বাবা টুনিকে গলায় জড়িয়ে সে ওখান থেকে চলে যায়। এরপর এই ল্যাবে আমরা ওই ক্যাপ্টেনকে দেখতে পাই, আর ওই ক্যাপ্টেন ওই পিন পার্টিকেলটা খুঁজে পেয়ে। আর সে যখন ওই রুম থেকে বাইরে বেরোতে যাবে তখনই ক্যাপ্টেন তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়, কিন্তু ক্যাপ্টেন তার সাথে মিলে না, আর সে ওই টনির কাছে চলে যায়। এরপর আমরা ওই থ্যানোসের শিপটাকে দেখতে পারি, যেখানে ওই নেবুলা সে এই নেবুলাকে মারতে থাকে। তখনই ওই নেবুলা ওই গামুরাকে বলতে লাগে ওই থ্যানোসকে রুখতে, কারণ সে কি করতে পারে সেটা ওই গামুরা সে নিজের চোখে এটা দেখেছে। এরপর ওই নেবুলা সে ওই নেবুলার মাথার একটা পাত্তি হাঁটিয়ে সে ওই পিন পার্টিকেলটা নিয়ে নেয়, আর ওই পিন পার্টিকেলটাকে সে ওই থ্যানোসকে দিয়ে দেয়। আর এই দিকে আমরা ওই নাতাশাদের দেখতে পারি, তারা ওই বরুমির বলে সেই জায়গাটায় চলে আসে। তখনই ওখানে ওই রেড স্কালটা ওখানে চলে আসে, আর নাতাশারা তার পরিচয় জিজ্ঞাসা করলে ওই রেড স্কালটা ওই নাতাশাদের বলে সে ওই প্রত্যেক সোল স্টোন খোঁজ করতে সাথী, আর তাদের বলে এই সোল স্টোনটাকে পেতে গেলে ওই ব্যক্তির কিছু প্রিয় জিনিস ওই নিচে বলি দিতে হয়, মানে এই সোল স্টোনটা ওই আত্মার বদলে সে একটা আত্মা চায়। তখনই হোকাই মনে করে ওই রেড স্কাল তাদের মিথ্যে কথা বলছে। তখনই নাতাশা তাকে বলে ওই ঠিক কোথায় বলছে, কারণ ওই থ্যানোস তার মেয়ের সাথে এখানে এসেছিল ওই সোল স্টোনটা নিতে, কিন্তু ফিরেছে থ্যানোস একলা। এরপর ওই হোকাই বুঝতে পেরে যায় যে ওই সোল স্টোনটা নিতে গেলে আমাদের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে। তাই সে নাতাশাকে তার ফ্যামিলিদের গুড বাই বলতে বলে সে ওই নাতাশাকে নিচে ফেলে দেয়, আর সে ওই উপর থেকে ঝাঁপ দিতে থাকে। তখনই আবার ওই নাতাশা ওই হোকাইকে ধরে নেয়, আর তারা দুজন মিলে ওই উঁচুতে ঝুলতে থাকে। তখনই ওই নাতাশার হাতটা ছাড়িয়ে যেতে থাকে, তখনই সে ওই হোকাইকে তাকে ছেড়ে দিতে বলে সে ওই চাটান থেকে নেচে পড়ে যায়, আর সে ওখানেই মারা যায়। তখনই ওখানে এক জোরে ফ্লাশ করে উঠে, আর হোকাই যখন সে তার চোখটা খুলে তখন সে তার হাতে ওই সোল স্টোনটা দেখতে পায়। এরপর হোকাই ওই টাইম জিপিএস এর সাহায্যে তারা আবার ওই টাইম মেশিন দিয়ে বেরিয়ে চলে আসে। এরপর তারা দেখে ওখানে ওই নাতাশা ফেরত আসেনি, যার ফলে ওই পুরো এভেঞ্জারের টিম অনেক দুঃখী হতে লাগে। এরপর তারা ওই মণিগুলোকে এক আয়রন গঙ্গলেটে ফিট করতে লাগে, আর তারা ওই মণিগুলোকে ওই গঙ্গলেটে ফিট করে নেয়। তখনই থোড ওই গঙ্গলেটটা পোড়ার কথা বলতে লাগে। তখনই ওই টনি তাকে থামিয়ে নেয়, আর সে থোডকে বলে তোমার শরীর এখন ঠিক নেই। তখনই ব্রুস বলে এই গঙ্গলেটের সব মণি দিয়ে ওই হাই গামা রেডিয়েশন বেরোচ্ছে, তাই এটাকে শুধু আমিই পড়তে পারি, কারণ আমি এই গামা রেডিয়েশন দিয়ে তৈরি। এই বলে ব্রুস ওই মণির গঙ্গলেটটা পড়তে যাবে, তাই জন্য সবাই তাদের নিজেদের সেফটি নিয়ে নেয়, আর ওই রেডিয়েশনটা যাতে বাইরে বেরিয়ে না চলে আসে তাই তারা ওই বিল্ডিংটাকে পুরো সিল করে দেয়। আর ব্রুস ওই গঙ্গলেটটা পরে নিলে ওই গঙ্গলেটের ভিতর দিয়ে ওই হাই গামা রেডিয়েশনটা বেরোতে থাকে, যার ফলে ওই ব্রুসের হাতটা পুড়ে যেতে থাকে। কিন্তু ব্রুস তাও সহ্য করে সে ওই চুটকি বাজিয়ে সে ওই মনির স্নাপটা করে নেয়, আর তখনই ব্রুস অনেক আহত হয়ে যায়। এরপর ওই হোকাই দেখে তার ফোনে ওই তার ওয়াইফের কল এসেছে, আর তারা বুঝতে পেরে যায় যে এই মনির স্নামটা তাদের সঠিক মতো হয়েছে। তখনই ওই এসকোর্ট সে বাইরে এসে সে ওই বাইরের নজরগুলো দেখতে থাকে। আর বন্ধুরা, তোমাদের ওই নেবুলার ব্যাপারে বলতে ভুলে গেছি, যে এই নেবুলা যে এখানে এসে পড়েছে সেটা হলো ওই থ্যানোসের 2014 টাইম লাইনের নেবুলা। আর সে এসে ওই থ্যানোসকে এখানে আনার জন্য সে আবার ওই টাইম মেশিনটা চালু করতে লাগে। তখনই ওই মেশিন থেকে ওই থ্যানোস তার শিপ নিয়ে এখানে চলে আসে, আর সে ওই মেশিনটাকে নষ্ট করে দেয়। আর তখনই এই দিকে ওই এসকোর্ট ওই বাইরের নাজারাগুলো দেখতে থাকে। তখনই ওই থ্যানোসের শিপের মিসাইল দিয়ে ওই এভেঞ্জারের বিল্ডিং এর উপরে হামলা করে দেয়, যার ফলে ওই বিল্ডিংটা পুরো নষ্ট হয়ে যায়, আর ব্রুসরা ওই বিল্ডিং এর নিচে চাপা পড়ে যায়। আর ব্রুস ওই রোডিদের এখান থেকে এখনই যেতে বলে দেয়। তখনই ওই অ্যান্টম্যান তার ওই হেলমেটের সাহায্যে ওই ব্রুসদের আওয়াজ শুনতে পেয়ে সে ওই ব্রুসদের বাঁচাতে চলে যায়। এরপর এই দিকে আমরা ওই থ্যানোসের শিপটাকে দেখতে পারি, যেখানে ওই থ্যানোস ওই নেবুলাকে বলতে লাগে সে এখানে বসে অপেক্ষা করছে, আর তাকে ওই মনির হাতটা আনতে এখানে বলে দেয়।
এরপর এই দিকে ওই হোকাই উঠলে সে তাকে অনেক নিচে চাপা পড়ে থাকতে দেখে, তখনই সে ওই গঙ্গুলেরটা ওখানে পড়ে থাকতে দেখে আর ওটাকে নিয়ে নেয়। তখনই হোকাই তার পেছন থেকে আজীব আজীব শব্দ শুনতে পায়, আর সে যখন এটা দেখার জন্য তার ওই লাইটটি ছুঁড়ে মারে তখনই সে ওই এলিয়েনদের দেখতে পায়। আর সে ওখান থেকে ওই মনির হাতটা নিয়ে পালাতে থাকে, আর সে তার তীরের সাহায্যে সে উপরে উঠে চলে আসে। তখনই তাকে ওই থ্যানোসের ওই নেবুলা তাকে ধরে নেয় আর তার কাছ থেকে ওই মনির হাতটা নিয়ে নেয়। তখনই ওখানে আরেক নেবুলা চলে আসে আর ওই গামুরাও তার কাছে ওই মনির হাতটা চাইতে লাগে। তখনই সে যেই গামুরাকে মারতে যাবে তখনই ওই নেবুলা ওই থ্যানোসের নেবুলাকে গুলি করে মেরে দেয় আর সে ওই মনির হাতটা নিয়ে নেয়। এরপর এইদিকে আমরা ওই টুনিদের দেখতে পারি, যেখানে ওই টুনি ওই কেপটেকে তুলতে থাকে। এরপর তারা ওখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। তখনই তারা ওই থ্যানোসকে ওখানে বসে থাকতে দেখে আর তারা ওই থ্যানোসকে মারার কথা বলতে লাগে। তখনই থোড ওই তার দুটো হাতিয়ার তাকে নিয়ে নেয়। এরপর ওই থ্যানোস ওই টুনিদের বলতে থাকে, এই মানুষরা হলো এই কুকুরের মতো, কেননা তারা ওই পুরনো বিষয় নিয়ে সেটাকে চাটতে থাকে। তাই আমি এইবার ভেবে নিয়েছি, আমি এইবার কি করব, আমি ওই মনির হাতটা পরে আর আগেকার মতো আর আধা দালাতি করব না, আর আমি ওই পুরো ব্রহ্মাণ্ডটাকেই নষ্ট করে দেব। তখনই ওই থ্যানোসের উপরে হামলা করতে বলে দেয় আর তারা সবাই মিলে ওই থ্যানোসের সাথে লড়তে লাগে। আর তখনই ওই টনির শুটের উপরে থোড ওই তার বিদ্যুতের শক্তি দিয়ে মারে, যার ফলে ওই শুটটার ঊর্জা অনেক বেড়ে যায়। আর টনি ওই ঊর্জাটা সে ওই থ্যানোসের উপরে মারে। তখনই ওই থ্যানোস ওই টনিকে ধরে নেয়, যার ফলে ওই থোড তার ওই কুলাডিটাকে দিয়ে ওই হাতুড়িটা দিয়ে মেরে সে ওই টনিকে ছাড়িয়ে নেয়। এরপর ওই থ্যানোস ওই থোডকে মারতে চলে যায় আর সে ওই থোডকে ধরে তাকে ঘুষি মেরে মারতে থাকে। তখনই থোড তার ওই কুলাডিটা তার কাছে ডাকলে থ্যানোস তখনই ওই কুলাডিটা ধরে নেয় আর সে ওই থোডরের বুকে ঢুকিয়ে তাকে মারতে থাকে। তখনই ক্যাপ্টেন ওই হাতুড়াটা দিয়ে ওই থ্যানোসকে মারে আর সে ওই হাতুড়িটা নিয়ে নেয় আর ওই থ্যানোসকে মারতে থাকে আর সে ওই হাতুড়িটা দিয়ে ওই থ্যানোসকে মারে আর ওই থ্যানোস সে নিচে পড়ে যায়। তখনই ওই থ্যানোস উঠলে ক্যাপ্টেন আবার ওই হাতুড়ি দিয়ে আর ওই শিলটা দিয়ে তাকে মারতে থাকে আর সে ওই হাতুড়িটা দিয়ে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে ওই থ্যানোসের উপরে মারে, কিন্তু ওই থ্যানোসের কিছু হয় না। আর ওই থ্যানোস ওই তার হাতিয়ারটা নিয়ে ওই ক্যাপ্টেনকে মারতে চলে যায় আর ওই হাতিয়ার দিয়ে ক্যাপ্টেনকে মেরে অনেক দূরে ফেলে দেয়। এরপর ওই ক্যাপ্টেন উঠার চেষ্টা করতে লাগে। তখনই ওই থ্যানোস ওই ক্যাপ্টেনকে বলতে লাগে, আমার এই বিশাল সেনা কিছুক্ষণের মধ্যে এখানে আসতে চলেছে। আর তখনই ওই থ্যানোসের ওই বিশাল সেনারা সব এখানে চলে আসে এই অ্যাভেঞ্জারদের মারতে। তখনই ওই ক্যাপ্টেন উঠে সে ওই থ্যানোসের আর্মির সাথে সে একলা চলে যায় ওই থ্যানোসের আর্মির সাথে লড়তে। তখনই ওই ক্যাপ্টেন ওই ফেলকানের কথার শব্দটা শুনতে পায়। তখনই ওই ক্যাপ্টেন দেখে তার পিছনে এক পোর্টাল ওপেন হতে লাগে আর ওই পোর্টাল দিয়ে ওই বাকান্ডার ব্ল্যাক প্যান্থার এখানে চলে আসে। আর তখনই ওখানে আরও পোর্টাল ওপেন হতে লাগে আর ওই ডক্টর স্ট্রেঞ্জরা ওখানে চলে আসে। আর এই দিকে আস্তে আস্তে করে ওই বাকান্ডার পুরো সেনা এখানে আসতে থাকে আর ওই সব বাকি অ্যাভেঞ্জাররাও ওই সব পেটেল দিয়ে এখানে চলে আসে। আর এই দিকে ওই অ্যান্টম্যান ও বোডো হয়ে সেও ওই ব্রুশদের বাঁচিয়ে সে এখানে চলে আসে ওই থ্যানোসের আর্মির সাথে লড়তে। আর ওই বিশাল অ্যাভেঞ্জারের আর্মিরা সব ওই থ্যানোসের আর্মিদের সাথে লড়ার জন্য তারা রেডি হয়ে যায়। আর এই দিকে ওই থ্যানোস ওই অ্যাভেঞ্জারের সেনাদের উপরে হামলা করতে বলে দেয়। তখনই ওই অ্যাভেঞ্জারের সেনারা মিলে আর ওই ব্ল্যাক প্যান্থার তার ওই বাকান্ডার সেনাদের নিয়ে ওই থ্যানোসের আর্মির উপরে হামলা বলে দেয়। আর তখনই দুই দলের মধ্যে বিশাল এক ইনফিনিটি লেভেলের লড়াই হতে লাগে। আর তখনই ওই এসকোর্ট সে থ্যানোসের ওই বিশাল শিপটাকে এক ঘুষি মেরে নাচে ফেলে দেয়। আর এই দিকে ওই টনি আর পেপার মিলে ওই তাদের শুটের হিট ভিজান শক্তি দিয়ে ওই থ্যানোসের লোকদের মারতে লাগে। আর এই দিকে ওই কুইলেও ওই থ্যানোসের লোকদের গুলি করে মারতে থাকে। তখনই কুইল ওই থ্যানোসের মেয়ে গামুরাকে দেখতে আসে। ওই গামুরা তার ওই টাইম লাইনের গামুরা মনে করতে লাগে। তখনই গামুরা তাকে এক লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। আর এই দিকে আমরা ওই হোকাইকে দেখতে পারি আর সে ওই ক্যাপ্টেনকে বলতে লাগে সে ওই হাতটাকে কি করবে। তখনই ব্রুশ এটা শুনে সে ওই ক্যাপ্টেনদের বলতে থাকে ওই মণিগুলোকে তার ওই জায়গায় ফিরিয়ে দিয়ে আসতে হবে। তখনই ওই টনি বলে ওই থ্যানোস ওই তার শিপ দিয়ে সে ওই পুরো বিল্ডিংটাই নষ্ট করে দিয়েছে, তাই আমাদের কাছে আর এখন কোনো টাইম মেশিন এখানে নেই। তখনই এসকোর্ট এটা শুনে সে ওই ক্যাপ্টেনদের ওই মণিগুলোকে তার ওই ভ্যান গাড়ির কাছে আনতে বলে দেয় আর তারা ওই ভ্যান গাড়ির কাছে চলে যায়। আর তারা ওই ভ্যান গাড়িতে এসে ওই কন্টিউম মেশিনটা চালু করতে লাগে আর তারা ওই মেশিনটাকে চালু করে নেয়।
আর এই দিকে ওই হোকাইয়ের কাছে ওই ব্ল্যাক প্যান্থার চলে আসে আর সে ওই হোকাইকে ওই মণিগুলোকে দিয়ে দিতে বলে দেয়। তখনই হোকাই ওই মণিগুলোকে তাকে দিয়ে দেয়। আর তখনই ওই ব্ল্যাক প্যান্থার ওই মণিগুলোকে নিয়ে ওই এসকর্টের ভ্যান গাড়ির কাছে নিয়ে যেতে লাগে। তখনই থ্যানোস তার উপরে হামলা করে দেয়, যার ফলে ওই মণিটা নিচে পড়ে যায়। আর থ্যানোস যখন ওই মণিটাকে নিতে যাবে তখনই ওখানে ওই অন্ডা ওখানে চলে আসে। আর সে ওই তার ঊর্জার শক্তি দিয়ে সে ওই থ্যানোসের উপরে হামলা করতে লাগে। আর এই দিকে ওই ব্ল্যাক প্যান্থার ওই মণিগুলোকে নিয়ে ওই পিটারকে দিয়ে দেয়। আর পিটার ওই মণিগুলোকে বাঁচাতে তার ওই শুটের বেপেন দিয়ে ওই থ্যানোসের লোকদের মারতে থাকে। আর এই দিকে থ্যানোস যখন ওই তার হাতিয়ার দিয়ে ওই অন্ডাকে মারার চেষ্টা করে তখনই অন্ডা তার ঊর্জার ওই শক্তি দিয়ে সে ওই থ্যানোসকে উপরে তুলে মারতে লাগে। তখনই থ্যানোস ওই তার লোকদের তার ওই বিশাল শিপ দিয়ে এই নিচে অ্যাভেঞ্জারদের উপরে হামলা করতে বলে দেয়। তখনই থ্যানোসের ওই শিপ দিয়ে ওই অ্যাভেঞ্জারদের উপরে হামলা করে দেয়। তখনই ওই ডক্টর স্টেরেন্স দেখে ওই শিপের হামলায় বাঁধ ভেঙে এখানে জল আসতে থাকে। তখনই ওই স্টেরেন্স তার ওই ম্যাজিক্যাল শক্তি দিয়ে ওই জলটাকে আটকাতে থাকে। আর এই দিকে ওই পিটার যখন ওই মণিগুলোকে নিয়ে ওই এসকর্টের কাছে যেতে লাগে তখনই ওই শিপের গুলি এসে ওই পিটারের গিয়ে লাগে, যার ফলে ওই ওখানেই পড়ে যায়। আর এই দিকে ওই থ্যানোসের শিপের গুলির কারণে ওই সব অ্যাভেঞ্জাররা অনেক আহত হয়ে যায়। তখনই ওই গুটরা দেখে ওই শিপের গান কেনেলগুলো তার ডিরেকশন বদলে গিয়ে তারা ওই অপরের দিকে হামলা করতে লাগে। তখনই ওই ক্যাপ্টেন মার্ভেল ওখানে চলে আসে আর সে ওই থ্যানোসের শিপটাকে ভেতর দিয়ে ফেলে ওই শিপটাকে নষ্ট করে দেয়। আর ওই শিপটা তখনই ওই জ্বলে এসে পড়ে। এরপর ওই ক্যাপ্টেন মার্ভেল ওই পিটারের কাছে চলে আসে আর তখনই আবার ওই বাকি লেডি অ্যাভেঞ্জারগুলো এখানে চলে আসে আর তারা আবার ওই থ্যানোসের লোকের সাথে লড়তে চলে যায় আর ওই থ্যানোসের লোকদের ধরে মারতে লাগে। আর এই দিকে ওই ক্যাপ্টেন মার্ভেল তার ওই কসমিক ঊর্জার শক্তি দিয়ে ওই থ্যানোসের শিপগুলো নষ্ট করতে থাকে। আর এই দিকে ওই ফেলকারি তার ওই ভাইব্রেনিয়ামের ভালা দিয়ে ওই থ্যানোসের শিপগুলোকে নষ্ট করতে থাকে। আর এই দিকে ওই এসকর্টের কাছে ওই ক্যাপ্টেন মার্ভেল ওই মণিগুলোকে নিয়ে আসতে থাকে। তখনই ওই থ্যানোস দেখে সে ওই তার হাতিয়ার দিয়ে ছুড়ে মেরে ওই গাড়িটাকে ব্লাস্ট করে দেয় আর ওই মণিটা তখনই ওখানে পড়ে যায়। আর থ্যানোস যেই ওই মণিটাকে নিতে যাবে তখনই তাকে ওই ক্যাপ্টেন মার্ভেল তাকে ধরে নেয়। আর সে যখন ওই মণিগুলোকে নিতে চায় তখনই থ্যানোস তাকে এক জোরে ঘুষি মেরে তাকে অনেক দূরে ফেলে দেয়। আর এই দিকে ওই টনি ওই ডক্টর স্টেরেন্সকে বলতে লাগে যে তুমি বলেছিল যে ওই থ্যানোসের সাথে আমাদের লড়াই হয়েছিল পুরো 1000,86,05 বার আর আমরা জিতেছিলাম শুধু একবার। আর তুমি বলো ওই একবার জেনে এই লড়াইটা ছিল। তখনই ওই ডক্টর স্টেরেন্স ওই টনিকে সেই একবার বলে আর একটাই চান্স আছে বলে তাকে ইশারা করতে লাগে। তখনই ওই থ্যানোস যেই সেই মণিগুলোকে নিয়ে যেই আবার স্ন্যাপ করতে যাবে তখনই ওই টনি ওই থ্যানোসের হাতটাকে ধরে নেয় আর সে ওই মণিগুলোকে কাটতে থাকে। তখনই সে ওই টনিকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। আর সে যখন ওই হাতটা নিয়ে আবার স্নাম করে তখনই ওখানে কিছুই হয় না। তখনই আমরা ওই টনির হাতে ওই মণিগুলোকে দেখতে পারি, কারণ সে ওই থ্যানোসের সাথে লড়াই করার সময় ওই টনি ওই মণিগুলোকে সে ছিনিয়ে নেয়। এরপর টনি সে চুটকি বাজিয়ে সে ওই তখনই ওই মণির স্ন্যাপটা করে দেয়। আর তখনই একটু পরেই ওই থ্যানোসের লোক ওই ঠিক ডাষ্ট বা ধুলো হয়ে মরতে থাকে আর এর আশার ওই থ্যানোসের উপরেও হতে লাগে। আর কিছুক্ষণ পরেই ওই থ্যানোস সে ওই ডাষ্ট বা ধুলো হয়ে ওখানেই মারা যায়। এরপর এই দিকে আমরা ওই টনিকে দেখতে পারি সে ওই সব মণিগুলোকে ধারণ করেছিল, এই জন্য তার শরীরে ওই হাই গামা রেডিয়েশনটা ছড়িয়ে গিয়েছে, যার ফলে টনির ওই পুরো শরীর জ্বলে গিয়ে সে ওখানেই আদমরা হয়ে গেছে। এরপর সে ওখানেই মারা যায়। এরপর কিছুদিন পরে সিন দেখতে পারি যেখানে ওই টনি সবার জন্য একটা মেসেজ রকেট করে রেখেছিল, যেখানে ওই হোকাই তার পরিবারের সাথে মিলে আর টনি এদিকে সবাইকে বলতে থাকে যে সব সময় সব কিছু ভালোটাই হবে, তার কিছু গানটি দেয়া যায় না, এর কারণ হলো আমি কিন্তু হিরোগিরি করতে গেলে জীবনের রিস্ক তো নিতেই হবে। তাই ভাবছিলাম এই আমাদের এই দুনিয়াটাকে বাঁচাতে গিয়ে যদি আমার কোনোদিন উপরের টিকিট কেটে যায় তাহলে এই আমাদের এই দুনিয়া বাঁচানোর হিরোগিরির কাহিনীটা তোমাদেরকে শোনাবে। আর এই দুনিয়াটা যেমনই ভালো হোক বা খারাপ হোক, এই দুনিয়ার কাহিনীটা সব সময় আমাদের বাচ্চাদের থাকবে। এরপর আমরা ওই পেপারকে দেখতে পারি যেখানে ওই টনি মারা যাওয়ায় ওই টনির মৃত্যুর ক্রিয়া করতে লাগে, যেখানে ওই সব অ্যাভেঞ্জারের সব দল এখানে এসেছে আর আমরা ওই সব অ্যাভেঞ্জার এই পৃথিবীবাসী রক্ষকদের দেখতে পারি আর তারা সবাই মিলে ওই টনির শান্তি কামনা করতে লাগে। এরপর আমরা ওই থোডকে দেখতে পারি যেখানে ওই থোড ওই ফেলকারিকে ওই নিউ এসগারিয়ান লোকবাসীদের দেখাশোনা করতে বলে আর সে এখান থেকে চলে যাবে।
এই জন্য ওই ফেলকারি এতে রাজি হয়ে যায়, আর তখনই ওই রকেট তার শিপ নিয়ে সে ওই থোডকে নিতে চলে আসে। এরপর ওই থোড ওই কুইলদের শিপে করে সে ওই মহা আকাশে ঘুরে বেড়াতে থাকে। আর এই দিকে আমরা ওই ব্রুশকে দেখতে পারি, তারা একটা আবার টাইম মেশিন বানায়, আর সে ক্যাপ্টেনকে ওই মণিগুলোকে ওই তার সঠিক জায়গায় রেখে দিয়ে আসতে বলে দেয়। আর ক্যাপ্টেন ওই মণিগুলোকে নিয়ে সে ওই মেশিনের উপরে উঠে পড়ে, তখনই ওই ব্রুশ ওই মেশিনটা চালু করে সে ওই ক্যাপ্টেনকে ওই সময়ের পিছনে পাঠিয়ে দেয়। আর একটু পরেই ওই ব্রুশ ওই ক্যাপ্টেন আবার ফিরত আনলে ওই ফেলকেন বা সেম দেখে ক্যাপ্টেন ওই টাইম অনেক পিছনে যাওয়ার কারণে ওই ক্যাপ্টেনের বয়স হয়ে গেছে। আর ওই সেম এই ক্যাপ্টেনের এই অনেক বয়স হওয়ার কারণ জিজ্ঞাসা করলে ওই ক্যাপ্টেন তার ওই শিলটা ওই সেমকে বলে, ওই টনি তাকে বলেছিল যে লাইফে যত কত বড় বিপদ আসুক কিনা সেই বিপদগুলো কাটিয়ে মানুষকে এনজয় নেওয়া দরকার। তাই আমি ওই সময়ের অনেক পিছনে গিয়ে তোর ওই ভাবির সাথে মিলে আর তার সাথে অনেক সময় কাটাই, তাই আমার বয়স এখন অনেক বেড়ে গেছে। আর বন্ধুরা, এই বলে এই মুভির কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটা বানাতে অনেক মেহনত লেগেছে, তাই আমি চাই বন্ধুরা তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে 1K সাবস্ক্রাইবের কাছে পৌঁছে দাও আর বেল আইকনটাও প্রেস করে নাও, তাহলে এমনই মুভির কাহিনী চলে আসবে সবার প্রথমে তোমাদের কাছে। তো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন এক ভিডিওতে। তো আপাততর জন্য বাই।